আসসালামু আলাইকুম। উপন্যাস ঘৃণার আড়ালে তুমি, লেখিকা উম্মে হাবিবা আলিজা, পর্ব ৩। ফজরের আজান ভেসে আসতে আলিজার ঘুম ভাঙল। চোখ খুলেই কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইল। মাথার ভেতর গতকালের সবকিছু যেন রিপ্লাই হচ্ছে। ইরফানের দেওয়া থাপ্পড়, ইরফানের প্রতি সেই রাগ, আর তারপর হ্যাঁ আমি তোকে ঘৃণা করি। চোখের কোণে পানি জমে উঠল। ঘৃণা এতটাই? মুখটা ঘুরিয়ে নিল, কিন্তু কান্না আটকাতে পারল না। কিছুক্ষণ পর উঠে পড়ে উজু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষে বিছানায় এসে ধপ করে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুম তাকে আবার টেনে নেয়। অন্যদিকে আজকের দিনে সবচেয়ে এক্সাইটেড মানুষ আলিশা। ভোরেই উঠে গেছে সে। আজকে আমার বার্থডে বলে বলে লাফাচ্ছে। আইবি কায়নার তাকে একটা লাল টুকটুকে প্রিন্সেস ফ্রক পরিয়ে দিয়েছে আর সুন্দর করে তৈরি করে দিয়েছে। এরপর থেকে সে শুধু ঘরের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে খুশিতে। নিচে রান্নাঘরের অবস্থা পুরো যুদ্ধক্ষেত্র। আজকে খাবারের মেনুতে রয়েছে কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, গরুর রেজালা, চামি কাবাব, ফ্রাইড চিকেন, বোরহানি, জর্দা, সেমাই, আরো কয়েক আইটেমের নাস্তা সহ। রুমি একটার বড় হাঁড়িতে কাচ্চি বসিয়েছে। ঢাকনা খুলতেই গরম মশলার গন্ধে পুরো ঘর ভরে যায়। সাদিয়া, উফ কি মজাদার গন্ধ। আইবি কায়নাত বলল, দেখিও আজকে কিন্তু কাচ্চি একদম পারফেক্ট হবে। সাদিয়া রহমান পেঁয়াজ কুচি করতে করতে, আপা এই পেঁয়াজে আমার চোখ শেষ হয়ে যাচ্ছে। তুমি একটা হাসতে হাসতে বলল, আরো কারো তাদের রান্না ভালো হবে। আগে কায়নাত কাবাবের মিশ্রণ হাতে নিয়ে সাদিয়া রহমানকে বলল, এটা ঠিকমতো মাখছো তো? সাদিয়া রহমান, জি আপা, কিন্তু লবণটা একটু ঠিক করে নিন। আগে কায়নাত, লবণ ঠিক আছে। তুমি একটা হেসে বলল, আজকে কে কেউ দাঁড়াতে পারবে না। ড্রয়িং রুমে আহমেদ খান বসে আছেন, চশমা নাকের ডগায়। চারদিকে তাকিয়ে হালকা হাসে। এই বাড়িতে আজকে মনে হয় ঈদ। নাই পাশ দিয়ে যেতে যেতে বলল, দাদা আজকে তো আপনার নাতনির বার্থডে। হুম, আর তোর খাওয়া দেখে মনে হচ্ছে আজকে তুই তোর জন্মদিন পালন করবি। দাদা, আমি তো খাই নাকি? না তুই খাস না, খাবার তোকে খাই। পাশে থাকা সবাই হেসে উঠল। আলিফার বেস্ট ফ্রেন্ড নীলা দরজা দিয়ে ঢুকতেই এতে ধাক্কা খেলো নাইমের সাথে। এই সামনে দেখে চলতে পারেন না? আমি তো দাঁড়িয়েছিলাম, আপনি উড়ে এসে পড়লেন। কি বললেন? আমি উড়ি? না মানে একটু দ্রুত এসেছিলেন। আপনি কি আমাকে দোষ দিচ্ছেন? না, দোষ দিচ্ছি না, তবে ধাক্কাটা বেশ স্ট্রং ছিল। আপনি কি আমাকে ইঙ্গিত করছেন আমি মোটা? আরে না না, আমি তো বললাম স্ট্রং। আপনি আপনি খুব বাজে। আর আপনি খুব ইন্টারেস্টিং। এক্সকিউজ মি। না মানে এভাবে কেউ ধাক্কা দেয়? হার্টবিট বেড়ে গেছে। আচ্ছা, আপনার হার্ট এত দুর্বল? আপনার মতো মেয়ের সাথে ধাক্কা খেলে কারই বা হাত দুর্বল না হয় বলেন? ও, কি লাইন মারছেন নাকি? লাইন না, ফিলিং। চুপ, একদম চুপ। নীলা রেগে চলে গেল। নাইন পেছন থেকে বলে উঠল, আবার ধাক্কা খাবো কিন্তু। নীলা ঘুরে, স্বপ্ন দেখেন? হ্যাঁ দেখি তো। এর পর আসলো ইরফানের বেস্ট ফ্রেন্ড আখিল নেওয়াজ আর সাকিব। তারা এই পরিবারের সদস্যদের মতো। সাকিব এসে চিৎকার করে বলে উঠল, খানবাড়ির মানুষজন, পার্টি শুরু। ইরফান বলে উঠল, চুপ কর। সাকিব, ওহো, আগুন এখনো জ্বলছে। ইরফান, তুই থামবি? হেসে উত্তর দিল, না। আকিল চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে। সানজিদা দূর থেকে আকিলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বুক থেকে হৃদস্পন্দনের শব্দ বের হয়ে যাবে। নিজেকে নিজে বলল, শান্ত থাকো, শান্ত থাকো। সানজিদা ড্রয়িং রুমে এসে সাকিব আর আকিলকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম। সাকিব আর আকিল উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা সাকিবকে চা দিয়ে আকিলকে চা এগিয়ে দেওয়ার সময় হাতের কাপ কেঁপে উঠল। আকিল বলল, সাবধানে। হালকা স্পর্শ। দুজনেই থমকে গেল, চোখে চোখ, তারপর দ্রুত চোখ সরিয়ে নেয়। এরপর ঘরে প্রবেশ করে ইরফানের খালা, খালু এবং তার খালাতো বোন নূপুর ইসলাম। ইরফানের মা রুমি আক্তার এসে তাদের বকা দিতে লাগলো দেরিতে আসার কারণে। সবার সাথে কৌশল বিনিময় হলো। অপরদিকে নূপুরকে প্রথম দিকে সাকিবের নাজেহাল অবস্থা। নূপুর সাদা গোলাপি ড্রেসে, চুল খোলা, হালকা মেকআপ। অনেকক্ষণ যাবৎ সাকিবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে সাকিবের কাছে গিয়ে বলে ফেলল, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন?
সাকিব চুপ, মুখ বন্ধ করেন, না হয় মুখে মাছি ঢুকবে। ছোট করে সাকিবকে অসভ্য বলে চলে গেল। সাকিব আস্তে আস্তে বলল, তোমার মতো সুন্দরীর দিকে তাকিয়ে থাকতে থাকতে যদি আমার মুখে মাছির পুরো গোষ্ঠীকেও জায়গা দিতে হয়, আমার কোনো আপত্তি নেই। বাড়ির কর্ত্রীরা টেবিলের দুপুরের খাবারের জন্য টেবিল সাজাচ্ছে। ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। আলিশাকে কোলে নিয়ে বসে আছেন আহমেদ খান। একপাশে বসে আছে ইরফান এবং আকিব। তারা ব্যবসায়ের কিছু ডিলের বিষয় নিয়ে কথা বলছে। ইরফান আর আকিলকে উদ্দেশ্য করে সাকিব বলে উঠল, এই নিরামিষ পার্টি, কি নিয়ে এত আলোচনা করছো তোমরা? নাইম, আচ্ছা ভাইয়ারা, তোমরা কি জন্ম থেকে এমন সিরিয়াস? ইরফান বলল, হুম, তোরা লাইফে সিরিয়াস না বলেই আমাদের এত সিরিয়াস হতে হচ্ছে। হিল বলল। সাকিব চুপ থাক। সাকিব, ওহ অপমান। নাইম, আমার আত্মসম্মান চলে গেল। দাদা হেসে বলল, তোর আত্মসম্মান থাকলেই তো যাবে। সবাই একসাথে হেসে উঠল। আলিজা আজকে ইরফানের সাথে কোনো কথা বলেনি, এমনকি কোনো ঝগড়াও করেনি, শুধুমাত্র নীলার সাথে আড্ডা দিয়েছে। বড় টেবিল সাজানো, সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলো। দাদা, এই সাকিব, এত মাংস নিলি কেন? সাকিব, আমি তো ডায়েট করছি। এটা ডায়েট? হ্যাঁ, প্রোটিন ডায়েট। সানজিদা, নাইম ভাইয়া, হাত ধুয়ে এসেছো? নাইম, না, তোর প্লেটে দুই। এই না। আলিশা, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর আমার বার্থডে তুইও কেক কাটবো। নীলা বলল, আলিজা চুপ কেন? আলিজা বলল, খাচ্ছি তাই। ইরফান তাকালো। আলিজা চোখ নামিয়ে নিল। দুপুরের খাবার শেষ হতে আলিশা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলল, খাওয়া শেষ, আমার জন্মদিনে কেক কবে কাটবো? এখন কেক কাটবো, প্লিজ, কেউ দেরি করিও না। আর ড্রয়িং রুমটা ইতিমধ্যে সাজানো, রঙিন বেলুন, ফেয়ারি লাইট, হ্যাপি বার্থডে আলিশা লেখা বড় একটি ব্যানার ঝুলানো দেওয়ালে। টেবিলের মাঝখানে বড় একটা চকলেট কেক, তার উপর গোলাপি ক্রিম দিয়ে লেখা হ্যাপি বার্থডে প্রিন্সেস আলিশা। কেকের চারপাশে ছোট ছোট মোমবাতি। কেকের পাশাপাশি টেবিলে আছে অনেক চকলেট, চিপস, কয়েক রকম ডেজার্ট আইটেম সাজানো। আলিশা টেবিলের সামনে এসে দাঁড়িয়ে চোখে একরাশ আনন্দ নিয়ে কেক থেকে বলল, ওয়াও, কেকটা কি আমার জন্য? আলিজা হেসে বলল, না, আমার জন্য। আলিশা বিরক্তি ভাব নিয়ে বলল, আপু। আলিজা, আচ্ছা আচ্ছা, তোর জন্য। সবাই জোর হয়ে এসে ঘিরে দাঁড়ালো। আহমেদ খান সামনে দাঁড়িয়ে হাসছেন। আইবি কায়নাত মেয়ের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক। সানজিদা চুপচাপ দাঁড়িয়ে আকিলের দিকে একবার তাকালো। আকিলও তাকিয়ে আছে তার দিকে। তারপর দুজনেই চোখ সরিয়ে নিল। ওদিকে সাকিব নুপুরকে দেখছে। নুপুর সেটা খেয়াল করে ভ্রু তুলে তাকালো। আবার শুরু? কি, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি পাশে থাকলে না তাকিয়ে থাকা যায়? আপনি খুবই বিরক্তিকর, আর আপনি খুবই সুন্দর। নুপুর কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি। নাইম সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওকে, সবাই রেডি? 5, 4, 3, 2, 1, হ্যাপি বার্থডে টু ইউ আলিশা। মোমবাতি নিভিয়ে দিল। সবাই একসাথে হাততালি দিল। কেক কাটিং। আলিশা ছুরি হাতে নিল। কে আমার সাথে কেক কাটবে? সবাই একসাথে, আমি আমি। শেষে আয়ুব খান, আজম খান, সোহেল খান আর আহমেদ খান তার পাশে দাঁড়ালো। ইরফান পেছন থেকে জড়িয়ে ধরল, কেক কাটো বনু। কেক কাটা হলো। সবাই চিৎকার করে হাততালি দিল। আলিশা সবার আগে তার দাদাকে খাওয়ালো। এরপর তার বড় চাচু, ছোট চাচু, আম্মু, বড় আম্মু, ছোট আম্মু, ইরফান ভাইয়া, নাইম ভাইয়া, আলিজা আপু এবং বাকি যারা যারা উপস্থিত আছে সবাইকে কেক খাওয়ালো। এরপর সবাই মিলে আলিশাকেও কেক খাইয়ে দিল। অবশেষে আলিশাকে কেক খাওয়াতে গিয়ে ইচ্ছে করে কেকটা মুখে মাখিয়ে দিল তার। আলিশা বিরক্তি নিয়ে বলে উঠল, আপু। আলিশা বলল, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, ইটস বার্থডে স্পেশাল। সাকিব এগিয়ে এসে কেক নিয়ে নাইমের মুখে মাখিয়ে দিল। নাইম কিছু বলার আগেই সাকিব বলল, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, ইটস বার্থডে স্পেশাল। আলিশাকে কপি করে বলল। কেক, হাসি, চিৎকার, পুরো বাড়ি ভরে গেছে।
আলিশা খুশিতে লাফাচ্ছে আর বলছে, এটাই আমার বেস্ট বার্থডে। আহমেদ খান হাসছেন আর দোয়া করছেন আল্লাহ সবসময় যেন এমন রাখুক এই পরিবারকে। জন্মদিনের অনুষ্ঠান শেষ, আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে পরিবারের সবাইকে বিদায় জানিয়ে। রাত 10টা। সবাই ডিনার শেষে যে যার যার রুমে চলে যায়। আলিজার ঘুম আসছে না, তাই সে ছাদে গিয়েছে খোলা আকাশের নিচে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ছাদ অনেকটা খোলামেলা আর লাইটের কারণে অনেকটা আলোকিত হওয়ায় ছাদে আলিজার তেমন একটা ভয় পায়নি। হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশে অর্ধেক চাঁদ, চারিদিকে ফেয়ারি লাইটের আলো। রেলিংয়ে বড় দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আলিজা। মনে হচ্ছে এই নীরবতাটাই দরকার ছিল তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো ইরফানের দেওয়া থাপ্পড়ের কথা নিমিষে মন খারাপ হয়ে গেল। হঠাৎ পেছন থেকে হালকা পায়ের শব্দ। আলিজা বুঝতে পারলো কেউ ছাদে এসেছে, কিন্তু ঘুরে তাকালো না। ইরফান এই রাতে ছাদে একা দাঁড়িয়ে থাকলে আবার পড়ে যাবে। ইরফানের গলা শুনে আলিজার চোখ বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। আপনার চিন্তা করার দরকার নেই। ইরফান পাশে এসে দাঁড়ালো। চিন্তা করছি না, সমস্যা এড়াচ্ছি। আমি সমস্যা? হ্যাঁ। আলিজা ঘুরে দাঁড়ালো। আপনি সবসময় এমন কেন করেন? কেমন? একটু ভালো হলে সমস্যা কোথায়? তোর সাথে? হ্যাঁ, আমার সাথে। ইরফান হালকা হেসে, তুই ডিজার্ভ করিস না। এই কথাটা আলিজার বুকের ভেতর গিয়ে লাগলো। আমি এতটাই খারাপ? হুম। আপনার এই ব্যবহারে আমাকে সবসময় কষ্ট দেয়। তুই কষ্ট পাওয়ার মতো কাজ করিস তাই? আমি কি করেছি? আজকে ছাদে উঠেছিলি কেন? আমি তো আম নিতে এসেছিলাম। আর আম নিতে গিয়ে শহীদ হতে চাচ্ছিলি তাই না? যদি আমি না আসতাম তখন কি হতো? আপনি না আসলেও আমার কিছু হতো না, আমি সামলে নিতাম নিজেকে। আমি বাচ্চা না। তুই এখনো বাচ্চাই। এটা আপনার ভুল ধারণা। এই বলে আলিজা রেগে চলে যেতে গিয়ে পা হালকা পিছলে গেল। ইরফান সাথে সাথে হাত ধরে টেনে নিল। দুজন খুব কাছাকাছি, একদম কাছে। আলিজার নিঃশ্বাস কাঁপছে। ইরফানের হাত শক্ত হয়ে আছে তার কবজিতে। চোখে চোখ পড়লো দুজনের। সময় থেমে গেল। হাওয়া ধীরে বইছে, আলিজার চুল উড়ছে। ছাড়ুন, ধীর গলায় বলল আলিজা। ছাড়লে পড়ে যাবি। আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। এই কথাটা শুনে আলিজা থমকে গেল। এরপর দুজন স্বাভাবিক হয়ে দাঁড়ালো। ইরফান ধীরে বলল, আজকে ভয় পেয়েছিলি যখন রুমের দরজা লক হয়ে গিয়েছিল, তাই না? আলিজা ধীরে বলল, হ্যাঁ। ডাকিসনি কেন সবাইকে? ডাকছিলাম, কিন্তু দরজা বন্ধ থাকায় কেউ শোনেনি। আলিজা হঠাৎ প্রশ্ন করল, আজকে আমাকে মারলেন কেন? ইরফান থেমে গেল। উত্তর দিন। জানি না। আপনি আমাকে ঘৃণা করেন? হ্যাঁ। তবুও কেন? কি? কেন বারবার আমাকে বাঁচান? ইরফান চুপ। আমি ক্লান্ত। কিসে? আপনার এই আচরণে। তাহলে দূরে থাক আমার থেকে। আলিজা মুখ বাঁকিয়ে বলল, কাছে কখন আসলাম আমি? আপনিই তো আসলেন। ইরফান তাকিয়ে রইল আলিজার দিকে। আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ফোন করবেন নাকি আমাকে? ভাবছি তুই একটা জলজন্ত চলাফেরা করা প্রবলেম ছাড়া আর কিছুই না। তাহলে চোখ ফিরিয়ে নিন, আর প্রবলেম ফেস করতে হবে না। আমি প্রবলেম সলভ করি, প্রবলেম থেকে চোখ ফিরাই না। চোখ না রাখলে তখন আবার কোনো অঘটন ঘটাই ফেলবি, ফলে পরিবারের সবার সাফার করতে হবে তোর জন্য। আলিজা আর এক মুহূর্তেও দাঁড়ালো না। রেগে হনহনিয়ে চলে গেল নিজের রুমে এবং শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে ভর করল তার চোখে।